আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা সার্টেনটিজের চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে ফর্মালিটিস চ্যাপ্টারটা। তো তার আগে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন আগে দেখে নিই সার্টেনটিজ থেকে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সার্টেনটি রিলেটেড? আজকে আমরা দুইটা জিনিস আমরা দেখে ফেলবো। একটা হচ্ছে প্রথমে 7 ডিসেম্বর আচ্ছা, এটা কয়েকদিন ইয়ে হচ্ছে লগ আউট অ্যান্ড রিলগ। তাহলে আজকে আমরা প্রথমে সার্টেনটির কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখবো একটা, আর তারপরে আমরা নিউ চ্যাপ্টার যেটা নিউ চ্যাপ্টার ফর্মালিটিস, হ্যাঁ, এটা আমরা শুরু করব। ফর্মালিটিসটা আমরা স্টার্ট করে ফেলব। তাহলে সার্টেনটিটা তুমি যখন রিভিশন দেওয়ার জন্য যে জিনিসটা করতে হবে, যে সার্টেনটি চ্যাপ্টারটা এভাবে একটু রিভিশন দিতে হবে যে তুমি স্লাইডটা একটু ভালো মতো দেখে ফেললা। তারপর এসে এখানে দুইটা আছে, একটা হচ্ছে অবজেক্টের উপরে এসে আর একটা হচ্ছে সাবজেক্ট ম্যাটারের উপরে এসে। আর তারপর হচ্ছে স্যাম্পল যে পিকিউটা আমি দিয়ে দিয়েছি, ওই স্যাম্পল পিকিউটা দেখতে হবে। এটা দেখার পর তারপরে হচ্ছে 4 or 5 কোয়েশ্চেন সলভিং। এইভাবে যদি তুমি রিভাইজ করো তাহলে তোমার এটা তোমার যে নোটটা রেডি হয়ে যাবে আফটার রিভিশন, এসে এবং প্রবলেম, এটা একদম মে এক্সাম পর্যন্ত তুমি কাজে লাগাতে পারবা জিনিসগুলো। কারণ এখানে এসে দুইটা অ্যাঙ্গেলের, হয় অবজেক্ট থেকে আসবে অথবা সাবজেক্ট ম্যাটার থেকে আসবে। আর প্রবলেম কোশ্চেন আসলে স্যাম্পল প্রবলেম কোশ্চেনের কাছাকাছি প্রবলেমটা থাকবে। তো এই জন্য তুমি 4টা থেকে 5টা যদি সলভিং করে ফেলতে পারো রিলেটেড প্রবলেম কোয়েশ্চেন্স গুলা, তাহলে ভালো হবে আর কি। আমরা লাস্ট ক্লাসে একটা সলভিং করেছিলাম সার্টেনটির উপরে। খেয়াল রাখবা যে তোমার এক্সামে সার্টেনটি থেকে কিছু ইস্যু থাকে হচ্ছে যেগুলো ফ্রিকুয়েন্ট যে এক্সাম ইস্যুগুলো আসে, এর মধ্যে তুমি যদি এগুলোর উপরে প্যারাগ্রাফ রেডি করে রাখো, সেট প্যারাগ্রাফ যদি তোমার রেডি থাকে, তাহলে পরীক্ষায় যখন এই ইস্যুটা আসবে তখন তুমি লটা তুমি সেট প্যারাগ্রাফ থেকে লিখে ফেলবা, শুধু কোয়েশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করবা, কোয়েশ্চেনে শুধু জিনিসটা অ্যাপ্লাই করবা, তাহলেই হলো। ফর এক্সাম্পল
তুমি একটা সেট প্যারাগ্রাফ রেডি করে রাখবা হচ্ছে অন সার্টেনটি অফ ইন্টেনশন। তুমি এক্সামিনারকে মানে ইন্টেনশনের উপর যদি এক্সামিনার কোনো একটা ইস্যু দেয় তখন তোমার এটার জন্য একটা সেট প্যারাগ্রাফ থাকবে। তারপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার। হ্যাঁ, অল প্রপার্টি থেকে যদি ট্রাস্ট প্রপার্টি সেপারেট না করে, মানে সেগ্রিগেশন, এটার জন্য একটা প্যারাগ্রাফ। আর হচ্ছে সাবজেক্ট ম্যাটারের ওই বেনিফিশিয়াল ইন্টারেস্ট যদি উনি আলাদা না করে, জেনারেলি যদি বেনিফিশিয়াল ইন্টারেস্ট ইন ট্রাস্ট প্রপার্টি যদি আলাদা না করে, এটার জন্য একটা সেট প্যারাগ্রাফ। এই দুইটা রেডি করে রাখলা ধরো। আর এটা কেমন হবে এই সেট প্যারাগ্রাফটা? যেমন ধরো যে ইন্টেনশন, তুমি বলো যে সেটলার যদি একটা ট্রাস্ট ক্রিয়েট করতে চায়, এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্ট, তাহলে ওনার একটা ইন্টেনশন থাকতে হবে। ইন্টেনশনটা আমরা কিভাবে বুঝতে পারি? ফ্রম ওয়ার্ডস দ্য সেটলার হ্যাজ ইউজড। ওয়ার্ডসটা হতে পারে হচ্ছে ইম্পারেটিভ, তাহলে ট্রাস্ট হবে। ওয়ার্ডসটা যদি হয় হচ্ছে প্রিকেটরি, তাহলে ট্রাস্ট হবে না। ইম্পারেটিভ ওয়ার্ডস এর কয়েকটা এক্সাম্পল কেস, প্রিকেটরি ওয়ার্ডস এর কয়েকটা এক্সাম্পল কেস। In the given question, the settler used precatory words, so it is unlikely to be a trust. এটা ট্রান্সফার মোডের হলে গিফট হয়ে যাবে, আর যদি এটা সেলফ ডিক্লারেটরি হয় তাহলে প্রপার্টি উইল রিমেইন উইথ দ্য সেটলার। শেষ হয়ে গেল। এটা এরকম একটা সেট, তুমি মানে প্যারাগ্রাফ রেডি থাকবে ল রিলেটেড, আর এটা জাস্ট তুমি কোশ্চেনে অ্যাপ্লাই করবা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে তুমি দেখবা যে আমাদের সেট প্যারাগ্রাফ ল রিলেটেড, যে সেটটাকে অবশ্যই ট্রাস্ট প্রপার্টি আদার প্রপার্টি থেকে সেপারেট করতে হবে, আদারওয়াইজ ট্রাস্ট উইল ফেল। এটার জন্য আমাদের কেসের নাম হচ্ছে রিল আন্ডার ওয়াইন কেসটা, যে অল প্রপার্টি থেকে ট্রাস্ট প্রপার্টি আলাদা করতে হবে। তো এখন এটার জন্য তুমি কেসেস গুলা লিখলা, 2-3টা কেস প্রিন্সিপাল। তারপরে যদি এটা শেয়ারস হয় তখন তুমি এখানের মধ্যে নিয়ে আসলা হচ্ছে আমাদের শেয়ারসটি আলাদা করা লাগবে না। হ্যাঁ, যে কেসে হান্টার ভার্সেস মস, তারপরে এটার যে ক্রিটিসিজম এবং এটার যে লেটেস্ট অ্যাপ্রোচ, ওটা তুমি এখানে ডিসকাস করবা। যদি তুমি দেখো যে সাবজেক্ট ম্যাটারটাকে ডিফাইন করার জন্য একটা এম্বিগুয়াস ওয়ার্ড ইউজ করেছে, তুমি বলবা যে এখানে সাবজেক্ট ম্যাটার আনসার্টিন, যে বাল্ক অফ দ্য প্রপার্টি, পালমার এন্ড সিমন্স কেস। কিন্তু আবার যদি ওটার যদি মিনিংটা বোঝা যায়, যেমন রিজনেবল ইনকাম, রিগোলেস, তাহলে এটা ভ্যালিড হবে। ওইটা লটা তোমার লেখা থাকলে কোশ্চেনে শুধু অ্যাপ্লাই করে দিব। আবার সাবজেক্ট ম্যাটার আলাদা করা আছে। উনি বলল যে আই হ্যাভ 3 হর্সেস, এবং এই 3টা হর্স যেন ট্রাস্টি দেয় হচ্ছে 1 হর্স টু B1 এবং একটা B2 একটা B3। উনি মারা যাওয়ার পর দেখা গেল ওনার 3টা হর্স, একটা ব্ল্যাক, একটা ব্রাউন, একটা হোয়াইট। কাকে কোনটা দিবে এটা বলে নাই। তাহলে এখানে কিন্তু ইন্টেনশনও ছিল সাবজেক্ট ম্যাটারও সার্টিন, অল প্রপার্টি থেকে ট্রাস্ট প্রপার্টি আলাদা করা হয়েছে। ওনার 10টা হর্স ছিল, 3টা হর্স আলাদা করা হয়েছে। কে কোনটা পাবে সেটা আবার আলাদা করেনি। সো এটার জন্য তুমি বলবা যে নট অনলি ট্রাস্ট প্রপার্টি মাস্ট বি সেপারেটেড, বেনিফিশিয়াল ইন্টারেস্টও সেপারেট করতে হবে। কেসের নাম হচ্ছে বয়েস এন্ড বয়েস। তাহলে লটা তুমি একটা সেট প্যারাগ্রাফ রেডি করে রাখবা, আর অ্যাপ্লিকেশনটা তুমি করে ফেলবা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। তো এখানে এই 3টা সেট প্যারাগ্রাফ তুমি নিজে থেকে একটু করে নিলে ভালো হবে, কারণ এগুলো ইজি। যেগুলো সেট প্যারাগ্রাফ রেডি করাটা ডিফিকাল্ট, হ্যাঁ, এটা আমি ফরম্যাট অ্যান্সারের স্লাইডে দিয়ে দিছি। এটা মনে হয় হার্ড কপি দেওয়া আছে। এটা হার্ড কপি কালেক্ট করেছো কেউ? এই যে এটা সার্টেনটিজ অফ ট্রাস্ট কিউএনএ, এটার হার্ড কপিটা এটা আছে কারো সামনে? সাজিয়া, ফারিয়া, আজমাইন, মেহজাবিন, হারুন, আবিদ, আজরা, মেহজাবিন, আমির, শেহনাজ।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইন্টাস তোমার কোশ্চেনে আমি আসতেছি একটু পরে। তাহলে তোমার ইন্ট্রোটাও তুমি একটা সেট প্যারাগ্রাফ তোমার রেডি করা থাকবে। পরীক্ষায় তাহলে তোমার টাইমটা কম লাগবে। যেহেতু সার্টেনটিজের কোশ্চেন আসলে তোমার ইন্ট্রোডাকশনের জন্য তোমার একটা সেট প্যারাগ্রাফ রেডি থাকবে। ঠিক আছে, যেমন ইন্ট্রোডাকশনের সেট প্যারাগ্রাফটা হতে পারে এরকম। The main issue that arises in this question is the first requirement of a valid formation of a private express trust, that is, a trust must satisfy three certainties. কেসের নাম হচ্ছে নাইট এন্ড নাইট। দরকার হলে তুমি জাজের নাম দিয়ে দিলা লর্ড ল্যাংডেন, এরকম। The question requires discussion primarily of certainty of object. যদি তুমি দেখো পরীক্ষার সময় অবজেক্ট ছাড়াও এক্সামিনার সাবজেক্ট ম্যাটার নিয়ে ইস্যু দিয়েছে, এক্সামিনার ইন্টেনশন নিয়ে ইস্যু দিয়েছে, তো তুমি বলবা যে দ্য কোয়েশ্চেন রিকোয়ার্স ডিসকাশন অন সার্টেনটি অফ সাবজেক্ট ম্যাটার, ইন্টেনশন, তারপরে হচ্ছে সার্টেনটি অফ অবজেক্ট, এই জিনিসগুলো। ইন ফিক্সড ট্রাস্ট, ডিসক্রিশনারি ট্রাস্ট, যদি দেখো পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ইস্যু আছে তাহলে তুমি লিখবা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন তুমি একটা সেট, একটা ইন্ট্রোডাকশন তোমার থাকবে। তারপর ইচ লিম্ব অফ এসেস টেস্টামেন্টারি ডিসপোজিশন, এসের জায়গায় এখানে পরীক্ষার সময় যদি নাম দেওয়া থাকে ধরো স্টুয়ার্ট, অথবা নাম দেওয়া থাকলো তোমার লিওনার্ডস টেস্টামেন্টারি ডিসপোজিশন, অথবা দেওয়া থাকলো বার্নার্ড, ওইখানে তুমি এটা বসাই দিবে, উইল বি কনসিডার্ড ইন টার্ন। তাহলে তোমার টাইমটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমার যদি এখন ইন্টেনশনের জন্য সেট প্যারাগ্রাফ থাকে, তারপর সাবজেক্ট ম্যাটারের জন্য থাকে, তারপরে বেনিফিশিয়াল ইন্টারেস্ট নিয়ে থাকে, এখন ধরো ফিক্সড ট্রাস্ট পরীক্ষার সময় তোমাকে দিল, যে এক্সামিনার বলে দিল যে এক্স ওয়াই কে বলছে যে 40,000 পাউন্ড ডিস্ট্রিবিউট করার জন্য among his brothers and sisters, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করার জন্য বলছে। তখন তুমি বলবা যে এটা তো একটা তুমি বলবে এটা একটা ফিক্সড ট্রাস্ট, এবং এইখানে আমরা দেখতেছি যে ইন্টেনশন নিয়ে কোনো প্রবলেম নাই, সাবজেক্ট ম্যাটার নিয়েও প্রবলেম নাই। ঠিক আছে, ইন্টেনশন নিয়েও প্রবলেম নাই, সাবজেক্ট ম্যাটার নিয়েও প্রবলেম নাই। আর যদি থাকে তখন তুমি বলবা যে এখানে তো ইন্টেনশন নিয়ে প্রবলেম আছে, কিন্তু যদি ইন্টেনশনটা না থাকে তাহলে তো ট্রাস্ট ভ্যালিড হবে না। মোরওভার এখানে আবার অবজেক্ট নিয়েও প্রবলেম আছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন তুমি এই জায়গাটা একটু চেঞ্জ করে ফেলতে পারবা। তবে জেনারেলি একটা ট্রাস্টে বা একটা ডিসপোজিশনে তোমার শুধু একটা ইস্যুই এক্সামিনার দিয়ে থাকে। তুমি দেখবা যে বলবা যে এখানে এইটা হচ্ছে একটা ফিক্সড ট্রাস্ট, এবং ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় ফিক্সড লিস্ট টেস্ট, লটা তুমি লিখে দিলা, তারপর অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন তুমি অ্যাপ্লাই করবা। তারপরে তুমি দেখবা যে এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভলি আবার আনওয়ার্কেবল কিনা, বেনিফিশিয়ারি নাম্বারটা অনেক আবার বেশি কিনা এখানে। ঠিক আছে, এবং ফিক্সড ট্রাস্টের ক্ষেত্রে দুইটা জিনিস স্যাটিসফাই করতে হবে, কনসেপচুয়ালিও সার্টেন হতে হবে, আবার একটা ফিক্সড লিস্ট প্রিপেয়ার করতে হবে। সো এটা তুমি এখানে বলে দিবা এক্সামিনারকে। এটা গেল ফিক্সড ট্রাস্ট। তারপরে যদি পরীক্ষার সময় দেখো ডিসক্রিশনারি ট্রাস্ট, তুমি প্রথমে বলে দিবে ইন দ্য গিভেন কোয়েশ্চেন আমাদের সেটলার একটা ট্রাস্ট ক্রিয়েট করেছে 50,000 পাউন্ডস দেওয়ার জন্য হচ্ছে টু মেরিটোরিয়াস ল স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, অ্যাকর্ডিং টু হিজ ডিসক্রেশন। যেহেতু অন ট্রাস্ট লিখেছে সুতরাং এটা একটা ট্রাস্ট, বাট বেনিফিশিয়ারি যেহেতু আইডেন্টিফাই করতে পারবে হচ্ছে আমাদের ট্রাস্টি, সুতরাং ইট ইজ এ ডিসক্রিশনারি ট্রাস্ট। এটার জন্য লটা লিখলাম, মানে টেস্টটা তুমি লিখে দিলা, যেখানে মানে ক্লাসটা কনসেপচুয়ালি সার্টেন হলেই হবে, বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করা লাগবে না।
ঠিক আছে? তো এখন কনসেপচুয়াল সার্টিনটি কি ডিসকাস করবা, তারপরে হচ্ছে মেরিটোরিয়াস কথাটা কনসেপচুয়ালি আনসার্টিন, মানে একটা এক্সাম্পল হিসেবে আর কি। তাহলে এই ট্রাস্টটা তো ভ্যালিড হবে না। বাট যদি ক্লাসটা কনসেপচুয়ালি সার্টিন হয়, ইফ দ্য ক্লাস ইজ কনসেপচুয়ালি সার্টিন, তাহলে তো কোনো সমস্যা নাই। আর যদি আনসার্টিন হয়ে থাকে বা থার্ড পার্টি যদি অ্যাপয়েন্ট করে থাকে হচ্ছে সেটলার, থার্ড পার্টিকে অ্যাপয়েন্ট করে দিল যে ওই কনসেপচুয়াল আনসার্টিনিটিটা সে কিওর করতে পারবে, তাহলে তার সমস্যা নাই। আমরা দেখেছিলাম যে কনসেপচুয়াল অথবা এভিডেন্সিয়াল আনসার্টিনিটি ইট ক্যান বি কিওরড বাই অ্যাপয়েন্টিং এ থার্ড পার্টি। যে একটা কেসে বলেছিল যে প্রপার্টি দেওয়ার জন্য টু দ্য বেনিফিশিয়ারি যে বিয়ে করবে ইন এ জুইশ ফেথ, আর জুইশ ফেথ কে হবে এটা ডিটারমাইন করবে হচ্ছে চিফ রাবাই অফ তোমার লন্ডন। এটা তুমি খেয়াল রাখবে পরীক্ষার সময়। বাট কিছু জিনিস আছে, কিছু ওয়ার্ড হচ্ছে কনসেপচুয়ালি আনসার্টেন, যেমন ফ্রেন্ড, এটা কনসেপচুয়ালি আনসার্টেন, ওল্ড ফ্রেন্ড কনসেপচুয়ালি আনসার্টেন। এই জিনিসটা তুমি খেয়াল রাখবে। এগুলো সেট প্যারাগ্রাফ আর কি। অনেক সময় গিফট সাবজেক্ট টু কন্ডিশন প্রেসিডেন্ট আসে, এটা আসলে কিভাবে লিখবা। এডমিনিস্ট্রেটিভ ওয়ার্কেবিলিটিটার জন্য একটা সেট প্যারাগ্রাফ রেডি করা আছে, এবং কোশ্চেনে তুমি লটা লেখার পরে শুধু অ্যাপ্লাই করে দিবে, অ্যাপ্লাই টু দ্য কোশ্চেন। যেখানে ডিসকাস ফ্যাক্টস হিয়ার, এখানে শুধু খালি ফ্যাক্টসটা ডিসকাস করে দিবা। তারপরে যদি পাওয়ার আসে, যেটা একটু আগে কোশ্চেন করলো হচ্ছে ইন দ্য কেস অফ ফাইডুশিয়ারি পাওয়ার, হ্যাঁ মেয়ে যদি থাকেও, মানে ঘটনাটা যেটা করছে ওনার ইন্টেনশন আছে, কিন্তু পাওয়ারটা এক্সারসাইজ করার ব্যাপারে ডিসক্রিপশন দিচ্ছে। ঠিক আছে? ইনতাজ এবং হচ্ছে হারুন, যেটা হলো যে পাওয়ারের ক্ষেত্রে যেটা হয় যে যখন আমাদের সেটলার বলতেছে ট্রাস্টিকে যে আমি তোমাকে 30,000 পাউন্ড দিচ্ছি, এই 30,000 পাউন্ড দিয়ে তুমি ব্ল্যাঙ্কেট কিনে তুমি যদি চাও তাহলে দিতে পারো হচ্ছে বিভিন্ন চার্চের মেম্বারদেরকে, আর না চাইলে তুমি এই কম্বলগুলা যেটা করবা সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনে তুমি দিয়ে দিবা। তাহলে এখানে যেটা হচ্ছে যে সেটলারের ইন্টেনশন আছে যে ট্রাস্টি যেন এই জিনিসগুলা ইউজ করে ফর দ্য মেম্বার অফ ভেরিয়াস চার্চেস, কিন্তু ডিস্ট্রিবিউশনের ব্যাপারে ডিসক্রিপশন দিচ্ছে এবং অ্যামাউন্টের ব্যাপারে ডিসক্রিপশন দিচ্ছে, মানে এখানে ইন্টেনশন নিয়ে কোনো প্রবলেম নাই। The settler has the intention to create the power, স্পেশাল হোক বা জেনারেল হোক, বাট হি ইজ গিভিং এ ডিসক্রিপশন যে সে কি ডিস্ট্রিবিউশন করবে কি করবে না, এবং করলে কি পরিমাণে করবে, মানে কতটুকু মানে কোন বেনিফিশিয়ারিকে কতটুকু দিবে। সো পাওয়ারের ক্ষেত্রে ইন্টেনশন সেটলারের আছে, সাবজেক্ট ম্যাটারও সার্টেইন। মানে মেইন ইস্যুটা হচ্ছে যে ট্রাস্টির ডিসক্রিপশনটা এখানে দেওয়া আছে দুইটা বিষয়, যে হোয়েদার হি উইল ডিস্ট্রিবিউট অর নট, এবং হোয়েদার তোমার দ্য মানে দ্য অ্যামাউন্ট উইল বি ডিসাইডেড বাই দ্য ট্রাস্টি। তাহলে পাওয়ার যদি হয় আমরা ডিটারমাইন করবো যেটা কিভাবে পাওয়ার, কারণ যেহেতু বলছে মে ডিস্ট্রিবিউট, তার মানে এটা হচ্ছে এটা পাওয়ার। পাওয়ার আমরা হতে পারে জেনারেল অথবা ফাইডুশিয়ারি, আমাদের বেশিরভাগ আসে ফাইডুশিয়ারি পাওয়ার। ফাইডুশিয়ারি পাওয়ার হতে পারে হচ্ছে জেনারেল, হাইব্রিড অথবা স্পেশাল। আমরা দেখবো যে কোন পাওয়ারের মধ্যে পড়ে। আর পাওয়ারের জন্য টেস্ট হচ্ছে গিয়ে রিগুলবেনকিয়ানের টেস্ট, যে পাওয়ারের ক্ষেত্রে শুধু ক্লাসটা কনসেপচুয়ালি সার্টেন হলেই হয়, এটার লিস্ট তৈরি করা লাগবে। তারপরে এডমিনিস্ট্রেটিভ ওয়ার্কেবিলিটি নিয়ে যদি কোশ্চেন আসে, এডমিনিস্ট্রেটিভ ওয়ার্কেবিলিটির প্রিন্সিপাল এবং কেস, তাহলে এরকম একটা আইডিয়া আমরা যেটা দিলাম, যে এরকম এই আইডিয়া অনুযায়ী তুমি একটা ফরম্যাট অ্যান্সার প্রিপেয়ার করে রাখবা, যে ইন্টেনশন নিয়ে আসলে আমি কতটুকু লিখবো, সাবজেক্ট ম্যাটার যদি অল প্রপার্টি থেকে সেপারেট না করে এটার জন্য ল, তারপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে বেনিফিশিয়াল ইন্টারেস্ট, তারপরে হচ্ছে গিয়ে ফিক্সড ট্রাস্ট, ডিসক্রিশনারি ট্রাস্ট, পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। এর বাইরে তো কোনো ইস্যু নাই। এগুলোই ঘুরে ফিরে তোমার পরীক্ষার সময় আসবে। লাস্ট ক্লাসে আমরা আর্নল্ডের এই কোয়েশ্চেনটা আমরা সলভ করেছিলাম। তাহলে আজকে আমি আরেকটা কোয়েশ্চেন এখানে দেখাই দিই, যে এটা একটা কোয়েশ্চেন। এখন
এখন সেটলার, হারুনের যে কোশ্চেনটা, সেটলার যদি ট্রাস্টিকে 20,000 pounds given to the trustee on trust to distribute among the members of Kent Table Tennis Club. ঠিক আছে, as he thinks fit, as he thinks fit, তাহলে এখানে সেটলারের ইন্টেনশন আছে 20,000 পাউন্ড হোল্ড করবে অন ট্রাস্ট, আর মেম্বার অফ দ্য কেন টেবিল টেনিস ক্লাবের মধ্যে উনি ডিস্ট্রিবিউশন করবে অ্যাজ হি থিংস ফিট। তাহলে এটা ডিসক্রিশনারি ট্রাস্ট। তাহলে এখানে ওনার ইন্টেনশনটা ক্লিয়ার, যেহেতু উনি বলছে অন ট্রাস্ট, এটা ডিস্ট্রিবিউশন করার জন্য ডিস্ট্রিবিউশন করতে হবে। সাবজেক্ট ম্যাটার ও সার্ট অবজেক্ট হচ্ছে কি, কেন্ট টেবিল টেনিস ক্লাবের যারা মেম্বার। আর এটা যদি পাওয়ার হইতো তাহলে উনি এভাবে বলতো, মানে ইন্টেনশন নিয়ে কোনো সমস্যা নাই, 20,000 pounds to T, হ্যাঁ 20,000 pounds to T, and he may distribute among the members of a Kent Table Tennis Club. তাহলে এখানে কিন্তু ওনার ইন্টেনশন আছে, 20,000 পাউন্ড দিচ্ছে টিকে, পাওয়ার দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে তার সুবিধাটা কি, এখানে যে তাকে দিতে হবে এটার কোনো অব্লিগেশন নাই, উনি না দিলেও পারবে, উনি না দিলে এটা সেটলারের কাছে ব্যাক করে চলে যাবে। অথবা যদি বলে যে টেবিল টেনিস ক্লাবকে যদি 20,000 পাউন্ড না দেয়, তাহলে লোকাল লাইব্রেরিকে 20,000 পাউন্ড দিয়ে দিতে বলছে, তাহলে এটা হবে হচ্ছে পাওয়ার। কিন্তু কখন হবে যে ইন্টেনশনই নাই। এখন এস যদি বলে যে 20,000 পাউন্ডস আমি টিকে দিচ্ছি তোমার at his absolute discretion, যে তার ইচ্ছা, এটা সে, it is my full confidence in 20,000 pounds to be given to T in full confidence যে he will use the property as per my wish, it is my desire যে 20,000 pounds সে ইউজ করবে হচ্ছে for the benefit of members of Kent Table Tennis Club। তার মানে উনি যদি এই কথাগুলো ইউজ করে, ডিজায়ার, হোপ, উইশ, ইন ফুল কনফিডেন্স, এইগুলা, তখন এটা হয়ে যাবে হচ্ছে যে নো ইন্টেনশন টু ক্রিয়েট এ ট্রাস্ট এট অল, মানে এখানে ইন্টেনশনও নাই, আবার এখানের মধ্যে তোমার মানে এটা টি এর জন্য গিফট হয়ে যাবে তখন। তাহলে পাওয়ারের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ইন্টেনশন আছে, কিন্তু ইন্টেনশন আছে নট টু ক্রিয়েট এ ট্রাস্ট, বাট ইন্টেনশন আছে হচ্ছে গিভ দ্য ট্রাস্টি এ পাওয়ার, যে তার একটা চয়েস, যে চাইলে সে পাওয়ারটা এক্সারসাইজ করবে, এক্সারসাইজ না করলে এটা সেটলারের কাছে ব্যাক করে চলে আসবে, অথবা গিফট ওভার পাওয়ার, মানে পাওয়ারটা এক্সারসাইজ না করলে যে বডিটাকে দিতে হবে ওই বডিটা মেনশন করা থাকবে। তাহলে এরকম একটা ফরম্যাট রেডি করে রাখতে হবে হচ্ছে ইয়ার জন্য। এখন এখানে একটা অ্যান্সার দেওয়া আছে, যেটা তোমার ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, এটা 100-এ 72 মার্কসের মতো, মানে ফার্স্ট ক্লাস মার্কের একটা অ্যান্সার, যেরকম তারা অনেক সময় স্যাম্পল ইস্যু করে। তো লেসলি ডাইড রিসেন্টলি, অ্যাকর্ডিং টু হার উইল হার এন্টায়ার স্টেট ইজ টু বি হেল্ড ইন ট্রাস্ট অ্যাজ ফলোস। The income from the trust may be used to pay the tuition fees and ordinary living expenses of any beneficiaries who are students in full-time education. তাহলে লেসলি ডাইড রিসেন্টলি, তার উইলের মধ্যে লেসলি এখন আর নাই জীবিত, মানে তাকে আর কোনো প্রশ্ন করা যাচ্ছে না, কিন্তু তার উইলে লেসলি যেটা করছে সেটা হচ্ছে যে কয়েকটা সে ট্রাস্টিকে কয়েকটা প্রপার্টি দিয়ে গিয়েছে সে,
এ বি সি ডি আমরা দেখেছি 4টা প্রভিশন আছে তার উইলে। এর মধ্যে হার এন্টায়ার স্টেট টু বি হেল্ড ইন অন ট্রাস্ট। তাহলে এখান থেকে যে ইনকামটা আসবে, ট্রাস্ট প্রপার্টি থেকে যে ইনকামটা আসবে, ইনকাম ফ্রম ট্রাস্ট মে বি ইউজড, এটা ইউজ করতে পারে সে, মানে ট্রাস্টি মে বি ইউজড টু পে দ্য টিউশন ফিস, একটা পার্টিকুলার ইউজের জন্য দিছে, অ্যান্ড লিভিং এক্সপেন্সেস, কাদের জন্য? লিভিং এক্সপেন্সেস অফ এনি বেনিফিশিয়ারি হু আর স্টুডেন্টস ইন ফুল টাইম এডুকেশন। ঠিক আছে, যে কোনো বেনিফিশিয়ারি যারা ফুল টাইম এডুকেশন করতেছে। তারপরের প্রভিশনটা যেটা, এট দ্য এন্ড অফ ইচ ক্যালেন্ডার ইয়ার এনি আনস্পেন্ড ইনকাম, মানে যদি কোনো ইনকাম না দেওয়া যায় মানে এই স্টুডেন্ট গুলাকে, shall be paid to the newspaper in the UK, which in the opinion of the trustee has provided the best news coverage that year. তার একটা নিউজ পেপারকে এই টাকাটা দিতে হবে যারা বেস্ট নিউজ, এবং ট্রাস্টি ডিসাইড করবে যদি কোনো কনফিউশন অ্যারেজ করে যে কোনটা বেস্ট নিউজ পাবলিশ করছে যে নিউজ পেপার, তাদেরকে মানে রেস্ট অফ দ্য মানি দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আফটার 30 ইয়ার্স, এটা কন্টিনিউ হবে ট্রাস্টটা, the trust shall be sold and distributed equally among the beneficiaries then surviving. তাহলে যে বেনিফিশিয়ারি গুলো বেঁচে থাকবে তাদেরকে ইকুয়ালি দেওয়ার জন্য উনি বলে দিচ্ছে আফটার 30 ইয়ার্স। আর বেনিফিশিয়ারিজের ওনার নামটা পরে বলে দিয়েছে যে কারা কারা বেনিফিশিয়ারিজ হবে, এটা ডিতে বলে দেওয়া আছে। দ্য বেনিফিশিয়ারিজ আর দ্য সেটলার্স চিলড্রেন। তাহলে 30 বছর পরে এই টাকাটা পাবে হচ্ছে ওনার চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, দেয়ার স্পাউজেস অথবা তাদের সিভিল পার্টনার যদি হোমোসেক্সুয়াল অথবা লেসবিয়ান হয়, এবং সিরিয়াস গার্লফ্রেন্ডস অ্যান্ড বয়ফ্রেন্ডস। মানে বলে নাই যে দে হ্যাভ টু লিভ টুগেদার, বলতেছে তাদের রিলেশনশিপটা হতে হবে যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে তারা সিরিয়াস। অ্যান্ড ডিপেন্ডেন্টস। ঠিক আছে, তাহলে অনেক বড় গ্রুপ কিন্তু বেনিফিশিয়ারি। তার মানে 30 বছর পর্যন্ত এটার যে ইনকামটা আসবে, ইনকামটা পাবে হচ্ছে স্টুডেন্ট যারা ফুল টাইম এডুকেশনে আছে। আর একটা নিউজ পেপার যারা বেস্ট নিউজ ছাপাবে, এবং কে বেস্ট নিউজ ছাপাইছে এটা ট্রাস্টিরা ডিসাইড করবে। আর 30 বছর পরে এই টাকাটা চলে যাবে হচ্ছে টু চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, তাদের স্পাউজেস, তাদের তাদের সিরিয়াস গার্লফ্রেন্ড। এখন এখানে যে ট্রাস্টি যে দুজন আছে, রবার্টা এবং সুজান ট্রাস্টি, তাহলে হচ্ছে রবার্টা আর সুজান, and they seek your advice regarding the nature and validity of the program. এই যে ট্রাস্ট গুলার মধ্যে কোনগুলা ভ্যালিড হবে, তাহলে প্রথমে তুমি একটা ইন্ট্রোডাকশন দিবা। তুমি প্রথমে ইন্ট্রোডাকশন দিবা যে আমাকে অ্যাডভাইস করতে হবে, মানে প্রথমে বলে দিবা দ্য গিভেন কোয়েশ্চেন ডিলস উইথ সার্টেনিটিস, আমাকে অ্যাডভাইস করতে হবে হচ্ছে রবার্টা এবং সুজানকে, যারা হচ্ছে এই উইলের ট্রাস্টি অথবা এক্সিকিউটর। এবং যেহেতু তারা ট্রাস্টি, তার মানে তাদের উপর একটা ফাইডুশিয়ারি অব্লিগেশন আছে, তাদেরকে প্রপার্টিটা দেওয়া হয়েছে যে অন ট্রাস্ট। ঠিক আছে, এবং যেহেতু এটা উইলটাকে অবশ্যই একটু মানে কোর্টের মাধ্যমে উইলটা ভ্যালিড কিনা একটু ডিটারমাইন করতে হয়। এটা আমরা, তুমি বলতে পারো এডিশনাল পয়েন্টের জন্য, আর এটা পরে আমরা দেখবো যে তোমার সিক্রেট ট্রাস্ট করার সময় এটা আমরা আবার দেখবো। এবং উইল ভ্যালিড হওয়ার জন্য যে 3টা রিকোয়ারমেন্ট লাগে সেটা তো আমরা জানি, যে উইলটা ইন রাইটিং হতে হবে, এখানে তো বোঝা যাচ্ছে সবকিছু ইন রাইটিং, সিগনেচার থাকতে হবে হচ্ছে এই লেসলির, এবং উইলে 2জন উইটনেস থাকতে হয়। এগুলো এক্সট্রা পয়েন্ট, এগুলো দিলে চলে, না দিলেও চলে। তুমি যদি ডিরেক্ট বলে দাও যে দ্য গিভেন কোয়েশ্চেন ডিলস উইথ সার্টেনিটিস,
এবং লর্ড ল্যাংডেইল নাইট ভার্সেস নাইট কেসে বলছে তিনটা সার্টেনটি কমপ্লাই করতে হবে, ইন্টেনশন, সাবজেক্ট ম্যাটার এবং অবজেক্ট। যদি তিনটা স্যাটিসফাই না করে তাহলে জেনারেলি যেটা হয় ট্রাস্টটা ফেল করে এবং রেজাল্টিং ট্রাস্ট হয়। হাউএভার যদি সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট হয়, ইন্টেনশন না থাকে, সাবজেক্ট ম্যাটার আর বেনিফিশিয়ারি আনসার্টিন হয়, সেলফ ডিক্লেয়ার সেটলারের কাছেই থেকে যায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে জেনারেলি তুমি ডিসকাশনটা করে দিলে, এরকম একটা ইন্ট্রোডাকশন তোমার থাকবে, এতটুকুই সাফিসিয়েন্ট। এই কোশ্চেনটা সার্টিনটি নিয়ে এবং তোমার নাইট ভার্সেস নাইট কেসে বলছি ইন্টেনশন, সাবজেক্ট ম্যাটার, অবজেক্ট তিনটা সার্টিন হবে, আর না হলে কি হবে তুমি এক্সামিনারকে বলে দিলা যে নর্মাল কনসিকুয়েন্সটা কি হয়। আর যেহেতু উনি উইলের মাধ্যমে করছে, উইল ভ্যালিড হওয়ার জন্য যে তিনটা রিকোয়ারমেন্ট লাগে এটা তুমি এখন না লিখলেও চলবে, কারণ পরে তো অন্য চ্যাপ্টার পড়বাই, তখন তুমি এই লাইনটা লিখে ফেলতে পারবে। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে আমাকে প্রথমে যেটা দেখতে হবে যে এই মানে ট্রাস্টের আসলে মেইন বেনিফিশিয়ারি কারা। মেইন বেনিফিশিয়ারি কিন্তু এই গ্রুপটা, তাহলে এরা কি সার্টেন কিনা, কারণ এটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে এ বি সি, উপরের তিনটা বা অ্যাটলিস্ট উপরের এই দুইটা, সি আর ডি কিন্তু এটার উপরে ডিপেন্ডেন্ট। তো তুমি প্রথমে শুরু করতে পারো এখানের মধ্যে, যে আমরা বলতে পারি যে আগে আমি দেখে আসবো যে ডিটা কি সার্টেন কিনা, মানে রবার্টটা যে বেনিফিশিয়ারিদেরকে প্রপার্টি দিয়েছে, চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, স্পাউস, সিভিল পার্টনার, এই যে এরা যারা অবজেক্ট, এরা যারা ট্রাস্টের যারা বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারি কি সার্টেন না আনসার্টেন। আলটিমেটলি 30 বছর পরে যাদের কাছে প্রপার্টিটা যাবে, তখন তুমি বলবা যে এই বেনিফিশিয়ারিটা আমাদের সার্টেন হতে হবে। যদি বেনিফিশিয়ারি সার্টেন না হয় তাহলে তো 30 বছর পরে এই পুরো টাকাটাই চলে যাবে হচ্ছে লেসলির যারা নেক্সট অফ কিন তাদের কাছে। তুমি বলে দিবা যে ট্রাস্টের অবজেক্ট অবশ্যই সার্টেন হতে হবে, একটা কেসের তুমি নাম দিয়ে দিলা। আমাদের কোশ্চেনে বেনিফিশিয়ারি হচ্ছে চিলড্রেন, কার চিলড্রেন? ওই লেসলির চিলড্রেন, লেসলির চিলড্রেন, অথবা লেসলির হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন, অথবা এই চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেনের স্পাউস, অথবা তাদের পার্টনার, অথবা সিরিয়াস গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড, এবং তাদের উপরে যারা নির্ভরশীল। তাহলে এটা কি কনসেপ্ট, মানে এগুলা কি এই বেনিফিশিয়ারি কি সার্টেন কিনা। তখন তুমি যেটা বলবা সেটা হচ্ছে যে এই যে নেফিউ, নিস, চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, এগুলা কনসেপচুয়ালি সার্টেন, কারণ লেসলির কে ছিল চিলড্রেন, এটা তো বের করাই যাবে, মানে 2 জন 3 জন না 5 জন চিলড্রেন, ওই চিলড্রেনদের মানে কাদের আবার তাদের চিলড্রেন আছে কিনা, গ্র্যান্ড চিলড্রেন, এগুলা কনসেপচুয়ালি সার্টেন, কোনো সমস্যা নেই। একটা কেসের নাম তুমি দিয়ে দিলা হচ্ছে বড়ো অ্যান্ড ফিলকক্স বা এটা ডিপেন্ডেন্ট, ম্যাকফেল এন্ড ডাউলটন কেসে, রিবেডেন কেসে বলেছে, আমরা পড়ছিলাম এটা, যে ডিপেন্ডেন্ট হচ্ছে কনসেপচুয়ালি সার্টেন। ডিপেন্ডেন্ট বলতে বোঝায় যারা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট। তাহলে কনসেপচুয়ালি সার্টেন কোনটা হয়ে গেল? চিলড্রেন হয়ে গেল, গ্র্যান্ড চিলড্রেন হয়ে গেল, তারপরে হচ্ছে স্পাউস হয়ে গেল বড় ভার্সেস ফিলকক্স দিয়ে, এবং ডিপেন্ডেন্স হয়ে গেল কনসেপচুয়ালি সার্টেন। সিভিল পার্টনার সমস্যা নাই, কারণ সিভিল পার্টনার মানে যদি হোমোসেক্সুয়াল হয় অথবা লেসবিয়ান হয় তাদের মধ্যে তো একটা এগ্রিমেন্ট থাকবে, এটাও কনসেপচুয়ালি সার্টেন, বড় অ্যান্ড ফিলকক্স দিয়ে কভার করা যাবে। কিন্তু সমস্যা বেঁধে যাবে হচ্ছে সিরিয়াস বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। এখন কতটুকু রিলেশনশিপ থাকলে সিরিয়াস বলা যাবে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, এটা তো কনসেপচুয়ালি আনসার্টেন। এবং উনি তো কোনো থার্ড পার্টি অ্যাপয়েন্ট করেন ডিটারমাইন করার জন্য যে সিরিয়াস মানেটা কি, যে 2 বছরের সম্পর্ক থাকলে সিরিয়াস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, না 3 বছরের নাকি 5 বছরের, তাদের মধ্যে ঝগড়াঝাটি কয়দিন পর পর হলে সিরিয়াসনেস বোঝা যাবে সম্পর্কে। আবার একজনের যদি অ্যাট দ্য সেম টাইম 2 জন বা 3 জন গার্লফ্রেন্ড থাকে, কাকে সিরিয়াস বলা যাবে কাকে বলা যাবে না, দিস ইজ কনসেপচুয়ালি আনসার্টেন। এটা আমাদের হয়ে গেছে হচ্ছে ওই যে তোমার আমরা যেসব কেসেস গুলো দেখে আসছিলাম, যে ফ্রেন্ড, তারপর ওল্ড ফ্রেন্ড, যাদের উপর আমার মোরাল অব্লিগেশন ছিল, ওই রকম ভাবে কনসেপচুয়ালি আনসার্টেন। সো এদেরকে প্রপার্টি দেওয়া যাবে না, এটা কনসেপচুয়ালি আনসার্টেন, এই অবজেক্টটা কনসেপচুয়ালি আনসার্টেন। যদিও আমরা বলবো যে আর্টিফিশিয়ালি
ফ্রেন্ডের ডেফিনেশন দেওয়া হয়েছিল, মনে আছে? ওই যে এলবিডব্লিউ মানে লর্ড ব্রাউনি উইলকিনসন ডেফিনেশন দিয়েছিল রি বার্লো কেসে, যে ফ্রেন্ড হওয়ার জন্য 5টা শর্ত পূরণ করতে হবে। বাট এটা তো ক্রিটিসাইজ করা হয়েছে এই কেসটা। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যাডভাইসটা কি হবে? আমাদের অ্যাডভাইসটা হবে হচ্ছে রবার্টো এবং সুজান, তোমরা যখন আফটার 30 ইয়ার যখন প্রপার্টি ডিস্ট্রিবিউশন করবা, তখন তোমাকে প্রপার্টিটা দিতে হবে হচ্ছে টু লেসলিস চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, এটা কনসেপচুয়ালি সার্টেন স্পাউস, সিভিল পার্টনার এবং ডিপেন্ডেন্ট। কিন্তু ইউ টু বিকজ দে আর কনসেপচুয়ালি আনসার্টেন। তাহলে একটা পার্ট তুমি কিভাবে ডিসকাস করবা ইন্ট্রোডাকশনের পরে? ইন্ট্রোডাকশনটা তুমি সুন্দর করে দিলা, তারপর তুমি ডি পয়েন্টটা তুমি বলবা যে আমাকে প্রথমে দেখতে হবে যে অবজেক্ট কি সার্টেন কিনা, একটা কেসের নাম তুমি দিয়ে দিলা। লেসলির উইলে বেনিফিশিয়ারি কারা ছিল? চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, তো তুমি কোশ্চেন পেপার থেকে কপি পেস্ট করলা। তারপর তুমি বললা যে চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, স্পাউজেস, সিভিল পার্টনার, এটা কনসেপচুয়ালি সার্টেন হবে বরো এন্ড ফিলকক্স। ডিপেন্ডেন্ট কনসেপচুয়ালি সার্টেন হবে ম্যাকফিল এন্ড ডাউটন, কেসের রেফারেন্স দেওয়া থাকলো। কিন্তু সিরিয়াস বয়ফ্রেন্ড এবং সিরিয়াস গার্লফ্রেন্ড কনসেপচুয়ালি আনসার্টেন। যেহেতু এটা কনসেপচুয়ালি আনসার্টেন এবং এই ধরনের কেস আমরা আগে দেখে আসছি, রি বার্লোস কেস অথবা হচ্ছে গুলবেনকিয়ান কেস, এখানে বলছে যে এগুলা ফ্রেন্ডের একটা আর্টিফিশিয়াল ডেফিনেশন দেওয়া হয়েছিল, বাট ইট ওয়াজ ক্রিটিসাইজড, দেয়ারফর এটা ফেল করবে, এদেরকে পুরো প্রপার্টি ডিস্ট্রিবিউশন করা যাবে না। ঠিক আছে? তাহলে আমাদের অ্যাডভাইসটা হবে যে সে প্রপার্টিটা হোল্ড করবে অনলি ফর দোজ বেনিফিশিয়ারিজ, চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, দেয়ার স্পাউসেস, সিভিল পার্টনার্স এবং ডিপেন্ডেন্টস। তাহলে আমাদের ডি এর আনসারটা আমাদের হয়ে গেল। এটার জন্য তুমি অ্যালোকেটেড মার্কস তুমি পেয়ে যাবে। এখন আমরা আসি এ এর মধ্যে। এতে আমরা দেখতেছি হচ্ছে উনি প্রপার্টি দিতে বলেছে হচ্ছে যে এই প্রপার্টি থেকে যে ইনকামটা আসবে, ইনকামটা দেওয়ার জন্য to pay the tuition fees and ordinary living expenses of any beneficiary who are a student in full-time education. তাহলে এখানে আমরা বলবো যে এখানে ওনার ইন্টেনশন নিয়ে কোনো অসুবিধা নাই, ওনার ইন্টেনশন আছে টু ক্রিয়েট এ ট্রাস্ট, ইন্টেনশন আছে, কারণ উনি তো বলতেছেই, ইন্টেনশন নিয়ে কোনো প্রবলেম নাই। সাবজেক্ট ম্যাটারও বোঝা যাচ্ছে, ইনকাম, ইনকাম যেটা আসবে, রিগোলেস কেসে বলতেছে যে ইনকাম, রিজনেবল ইনকাম, সাবজেক্ট ম্যাটার সার্টিং, কোনো অসুবিধা নেই। যে এটা আমরা দেখতেছি যে এখানে ডিস্ট্রিবিউশন করতে হবে কিনা বলছে মে, তার মানে এটা পাওয়ার অফ হচ্ছে মে ডিস্ট্রিবিউট যেতে বলতে, এবং উনি একটা পার্ট গ্রুপকে দিতে বলতেছে স্টুডেন্টস ইন ফুল টাইম এডুকেশন। তাহলে এটা হচ্ছে কোন পাওয়ার? জেনারেল, স্পেশাল না হাইব্রিড? পাওয়ার। এক্সিলেন্ট, হ্যাঁ, স্পেশাল পাওয়ার। তাহলে এটা হবে একটা স্পেশাল পাওয়ার, মানে যেহেতু একটা পার্টিকুলার গ্রুপকে দিতে বলছে, তাহলে হয়ে গেল, তুমি বলবা যে এটা একটা পাওয়ার, এবং কারণ হচ্ছে যে উনি চাইলে ডিস্ট্রিবিউশন করতে পারে, নাও করতে পারে, এবং যদি ডিস্ট্রিবিউশন উনি না করে তাহলে এটা ব্যাক করে সেটলারের কাছে চলে আসবে। তাহলে এটা হচ্ছে একটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তুমি বলবে এটা একটা স্পেশাল পাওয়ার, এবং যেহেতু সে অলরেডি একটা ট্রাস্টি, মানে অন্যান্য প্রপার্টির জন্য সে ট্রাস্টি হিসেবে হোল্ড করতেছে, সুতরাং এটা হবে একটা ফাইডুশিয়ারি পাওয়ার, এবং এটা ফাইডুশিয়ারি স্পেশাল পাওয়ার। ফাইডুশিয়ারি পাওয়ারের সাথে মেয়ার পাওয়ারের ডিফারেন্স হচ্ছে যে যদি মেয়ার পাওয়ার হয় তাহলে তাকে মানে ডিস্ট্রিবিউশনের জন্য কনসিডারও করা লাগে না, কিন্তু ফাইডুশিয়ারি পাওয়ারের ক্ষেত্রে তাকে টাইম টু টাইম ডিসাইড করতে হবে যে সে কি আসলে পাওয়ারটা এক্সারসাইজ করবে কিনা। যদি এখন সে ডিসাইড করে, রবার্টো এবং সুজানাকে বলতে হবে আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু প্রপার্টি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন প্রপার্টিটা আপনি কাদেরকে দিবেন, এখানে কি লিস্ট করা লাগবে কিনা? সব স্টুডেন্টদের যারা ফুল টাইম এডুকেশনে আসছে বলতে হবে যেন লিস্ট করা লাগবে না। পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বেনিফিশিয়ারিকে সার্টেন হিসেবে ধরে নেওয়া হবে
যদি কনসেপচুয়ালি সার্টিন হয় তাহলেই, এভিডেন্সিয়াল সার্টিনটি লাগবে না। তাহলে এখানে বলছে হু আর স্টুডেন্টস হতে হবে, ফুল টাইম হতে হবে, পার্ট টাইম পাবে না। তাহলে তো কনসেপচুয়ালি সার্টিন, আর লিস্ট তো করা লাগবে না। তাহলে রবার্ট এন্ড সুজানাকে বলতে হবে যে ইনকামটা আসবে ওনার প্রপার্টি থেকে আপনারা চাইলে ফুল টাইম এডুকেশনে যারা আছে তাদেরকে দিতে পারেন, বাট আপনাদের ডিস্ট্রিবিউশনের কোনো অব্লিগেশন নাই, যেহেতু এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। আর যদি আপনি এক্সারসাইজ না করেন তাহলে এই টাকাটা লেসলির যারা নেক্সট অফ কিন তাদেরকে আপনাকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দুইটা ইস্যু আসতেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার কি সার্টেন কিনা, আর আরেকটা হচ্ছে এখানের মধ্যে এটা কি পাওয়ার নাকি না ডিসক্রিশনারি ট্রাস্ট। আমরা দেখলাম পাওয়ার, আর পাওয়ারের ক্ষেত্রে টেস্ট হচ্ছে ক্লাসটা কনসেপচুয়ালি সার্টেন হলেই হবে। তাহলে কিভাবে তুমি অ্যান্সারটা করবা? তুমি বলবা রবার্ট এবং সুজানাকে আমাকে অ্যাডভাইস করতে হবে যে এখানের মধ্যে মেয়ে যেহেতু লেখা আছে, এখানে যেহেতু মেয়ে লেখা আছে, সুতরাং এটা হবে হচ্ছে তার কোনো অব্লিগেশন নাই যে ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা পাওয়ার। তো পাওয়ারের তুমি ডেফিনেশন দিয়ে দিবা, যেটা হচ্ছে একটা ফাইডুশিয়ারি পাওয়ার। যেহেতু সে অলরেডি অন্য অন্যগুলোর জন্য ট্রাস্টি, বি এর জন্য সে ট্রাস্টি, সি এর জন্য সে ট্রাস্টি, এই জন্য এটা হবে ফাইডুশিয়ারি পাওয়ার। আর ফাইডুশিয়ারি পাওয়ার যেটা শেহনাজ বললো যে ফাইডুশিয়ারি পাওয়ারের মধ্যে এটা পড়ে যাচ্ছে হচ্ছে স্পেশাল পাওয়ার, যেহেতু তাকে একটা পার্টিকুলার গ্রুপের জন্য ডিস্ট্রিবিউশন করতে বলছে। আর পাওয়ারের ক্ষেত্রে কোনো লিস্ট তৈরি করা লাগে না, ক্লাসটা কনসেপচুয়ালি সার্টেন হলেই হবে। রিগুলবেনকিয়ান কেস, যেটা ম্যাকফিল কেসও অ্যাপ্লাই করা হয়েছে। সো রিবেডেন কেস অনুযায়ী যদি আমাদের ক্লাসটা কনসেপচুয়ালি সার্টেন হয় তাহলেই পাওয়ারটা ভ্যালিড হয়ে যাবে। তাহলে যদি তারা চায়, রবার্টা এবং সুজান, তাহলে তারা চাইলে ডিস্ট্রিবিউশন করতে পারে, আদারওয়াইজ তো এটা ব্যাক করে চলেই আসবে। আর এখানে সাবজেক্ট ম্যাটার সার্টেন হবে, কারণ আমরা দেখছি যে তাকে তো বলে দিছে যে তার প্রপার্টি থেকে যে ইনকামটা আসে, তো তার প্রপার্টি থেকে ইনকাম, তো এটা সাবজেক্ট ম্যাটার সার্টেন। এটার জন্য তো আমাদের কেস আছে রিগোলে। আর ইন্টেনশনও তো ক্লিয়ার, ইন্টেনশন নিয়েও কোনো সমস্যা নেই, সুতরাং এটা ভ্যালিড হবে। ঠিক আছে? তো তারা চাইলে ডিস্ট্রিবিউশন করতে পারে, আর না চাইলে ডিস্ট্রিবিউশন না করলে অবশ্যই ডিস্ট্রিবিউশন যে করা লাগবে তার তো অব্লিগেশন তাদের উপরে নাই। আচ্ছা, এখন আমরা আসি। তাহলে বিতে আমরা যেটা দেখতেছি যে এট দ্য ক্যালেন্ডার ইয়ার তাকে দায়িত্ব দিছে হচ্ছে যে যে আনস্পেন্ড ইনকাম, যেটা তুমি স্টুডেন্টদেরকে দেওয়া লাগবে না, সেটা তুমি পে করবা হচ্ছে একটা নিউজ পেপারকে, যারা বেস্ট আর্টিকেল পাবলিশ করবে তাদের। তাহলে এখানে ইন্টেনশন নিয়ে কোনো সমস্যা নাই, ইন্টেনশন আছে, শ্যাল বি, ইন্টেনশন আছে, দিতে হবে, ইন্টেনশন নিয়ে কোনো সমস্যা নাই। এবং ডিস্ট্রিবিউশনও করতে হবে, ডিসক্রিশনারি ট্রাস্ট, এটা একটা ডিসক্রিশনারি ট্রাস্ট, ডিস্ট্রিবিউশন করতে হবে। ইন্টেনশন আছে, সাবজেক্ট ম্যাটার সার্টিন। আনস্পেন্ড ইনকাম মানে রেজিডুয়ারি প্রপার্টি, মানে যা থাকবে, 1 টাকা থাকলে 1 টাকা, 5 টাকা থাকলে 5 টাকা, যেটাই থাকবে রেজিডুয়ারি ইনকাম। তাহলে ইন্টেনশন আছে, সাবজেক্ট ম্যাটার সার্টিন, রেজিডুয়ারি প্রপার্টি। এখন লাগবে আমাদের কোনটা, অবজেক্ট কি সার্টিন কিনা। আমরা দেখবো এটা ফিক্সড ট্রাস্ট না, উনি অনেকগুলো নিউজ পেপারকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে বলে নাই, এই জন্য ইজ নট এ ফিক্সড ট্রাস্ট। আবার যেহেতু মেন আলেক্সে শেল ডিস্ট্রিবিউশন করতে হবে, সুতরাং এটা একটা ট্রাস্ট, তার মানে এটা ডিসক্রিশনারি ট্রাস্ট। এখন প্রশ্ন, এখানে বিষয়টা কি বলছে, বেনিফিশিয়ারি হবে করবে, তো তাহলে ট্রাস্টটা বের করা যাচ্ছে না, যে এটা তো সাবজেক্টিভ টেস্ট। বেস্ট নিউজ কাভারেজটা কে করছে, এটা কিভাবে আমরা বুঝবো? হোয়াট ইজ দ্য বেস্ট নিউজ? এটা কি স্পোর্টস নিউজ, না পলিটিক্যাল নিউজ, নাকি না এটা ইন্টারন্যাশনাল কোনো নিউজ, নাকি না নিউজটা চাইল্ড নিয়ে কোনো নিউজ, এন্টারটেইনমেন্টের নিউজ? তাহলে এটা কনসেপ্ট, মানে ডিসক্রিশনারি ট্রাস্টে লিস্ট করা লাগবে না, শুধু কনসেপচুয়ালি সার্টেন হলেই হবে। তাহলে এটা কিন্তু ফেল করে যাওয়ার কথা। কিন্তু আমরা জানি যে ডিসক্রিশনারি ট্রাস্ট হোক বা ফিক্সড ট্রাস্ট হোক, যদি ক্লাসটা যদি কনসেপচুয়ালি আনসার্টেনও হয়, কিন্তু সেটলার যদি একটা পার্টিকুলার পার্সনকে অ্যাপয়েন্ট করে, ইভেন ট্রাস্টিকেও অ্যাপয়েন্ট করে যে কনসেপচুয়াল আনসার্টেনিটি সে কিওর করতে পারবে, রি কক্সেন কেস, রি টাক সেটেলমেন্ট ট্রাস্ট কেস,
ওই যে তোমার বেনিফিশিয়ারি তখনই প্রপার্টি পাবে সে যদি একটা জুইশ ফেথের মহিলাকে বিয়ে করে, আর জুইশ ফেথকে এটা চিফ রাবাই ডিসাইড করবে। এখানে কিন্তু বলে দিচ্ছে হুইচ ইন দ্য ওপিনিয়ন অফ দ্য ট্রাস্টি। তাহলে এখানে কিন্তু একটা অপশন দিয়ে দিচ্ছে যে ট্রাস্টির ওপিনিয়ন অনুযায়ী যারা বেস্ট কাভারেজ করছে। তাহলে ডিসক্রিশনারি ট্রাস্ট যেটা আদারওয়াইজ ফেল করতো, এখানে এটা আর ফেল করবে না। কারণ কি, যেহেতু এখানের মধ্যে ওই কনসেপচুয়াল আনসার্টিনিটিটা কিওর করার জন্য ট্রাস্টিকে বলে দিয়েছে, সে ডিটারমাইন করতে পারবে যে কে বেস্ট কাভারেজ করছে নিউজ পেপার, তাকে প্রপার্টিটা দেওয়া যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা আমরা এখানের মধ্যে বলতে পারি। এখন লাস্টলি একটা কোশ্চেন আছে হচ্ছে এখানের মধ্যে, যে এটা কি একটা নিউজ পেপার হতে হবে না অনেকগুলো নিউজ পেপার? শ্যাল বি পেইড টু দ্য নিউজ পেপার ইন দ্য ইউকে হুইচ ইন দ্য ওপিনিয়ন, তার মানে এটা তো একটা নিউজ পেপার। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ আনওয়ার্কেবিলিটির প্রশ্ন আসতেছে না। ডিসক্রিশনারি ট্রাস্টের ক্ষেত্রে সে তো চাইলে বেস্ট নিউজ পেপারটাকেই ডিস্ট্রিবিউশন করে দিতে পারবে এখানে। তাহলে ক্লিয়ার? তাহলে যদি বলতো যে বেস্ট মানে আর্টিকেলের অল দ্য নিউজ পেপারস, হ্যাঁ, তাহলেও আমরা এটা আর্গিউ করতাম যে ফিক্সড ট্রাস্ট হলে শুধুমাত্র এটা প্রবলেমটা অ্যারাইজ করত। তাহলে এখানে আমরা বলে দিব যে এখানে তোমার এখানে প্রপার্টিটা দিতে বলছে কোনো পার্সনকে না, দিতে বলছে একটা নিউজ পেপারকে, একটা নিউজ পেপারকে। বেনিফিশিয়ারি ক্যান বি এ পার্সন, বেনিফিশিয়ারি ক্যান বি এ কোম্পানি, বেনিফিশিয়ারি ক্যান বি এন অর্গানাইজেশন, এতে কোনো সমস্যা নাই, রি লাস্ট কেস। আর এখানে আমরা দেখবো যেটা হচ্ছে একটা ডিসক্রিশনারি ট্রাস্ট, সো আমাদেরকে এটা কনসেপচুয়ালি সার্টিন হতে হবে ক্লাসটা। এখানে কনসেপচুয়ালি আনসার্টিন ছিল বিকজ উনি বলতেছে যে যে বেস্ট নিউজটা পাবলিশ করবে তাদেরকে। যদি শুধু এটা লিখতো তাহলে ট্রাস্টটা ফেল করতো, বাট উনি তো রিকক্সেন কেস অথবা রিটাক্স সেটেলমেন্ট ট্রাস্ট কেস অনুযায়ী আমরা দেখলাম হচ্ছে কনসেপচুয়াল আনসার্টিনিটি ক্যান বি কিওরড বাই অ্যাপয়েন্টিং এ থার্ড পার্টি। আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কেবিলিটির ইস্যুটা এখানে লেখার প্রয়োজন নাই, কারণ এখানে তো অনেকগুলো নিউজ পেপার না, সেটা না লিখলেও চলবে। যদি অনেকগুলো নিউজ পেপার হতো তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভিলিটির একটা ইস্যু। দ্য ট্রাস্ট প্রপার্টি শ্যাল বি সোল্ড আফটার 30 ইয়ার্স, ট্রাস্ট প্রপার্টিটা বিক্রি করে দেওয়া হবে। আর বিক্রি করে দেওয়ার পরে এটা ডিস্ট্রিবিউশন করা হবে হচ্ছে অ্যামাং দ্য বেনিফিশিয়ারিজ অফ সার্ভাইভিং। তাহলে এখানে আমরা এক্সামিনারকে যেটা বলবো সেটা হচ্ছে যে তাহলে আফটার 30 ইয়ার্স যেটা করবে, যে ট্রাস্টটা 30 ইয়ার্স যে টাইম লিমিটটা উনি দিয়েছে এখানের মধ্যে, যে একটা ট্রাস্টের ভ্যালিডিটি ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে 125 বছর। এটা আমরা পরে পড়বো বসে একটা চ্যাপ্টারে, যখন আমরা আনগ্রুপ অ্যাসোসিয়েশন দেখবো। ওটা আমাদের তো এখানে 30 বছর বলছে, কোনো অসুবিধা নাই। এ ট্রাস্ট ক্যানট রান ফর লঙ্গার দেন 125 ইয়ার্স। এটা একটা অ্যাক্ট আছে, পারপিচুইটিজ এন্ড একুমুলেশন অ্যাক্ট। তো এখানে তো আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, এখানে তো অনলি 30 ইয়ার্স এর কথা বলছে। তো আদারওয়াইজ ট্রাস্টটা ভয়েড হয়ে যেত, বাট আমাদের কোশ্চেনে এই কারণে ট্রাস্টটা ভয়েড হবে না। আচ্ছা, এখন উনি বলতেছে হচ্ছে যে বেনিফিশিয়ারিদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে। তাহলে বেনিফিশিয়ারি চিলড্রেন, তাদের তাদের সিভিল, আর এই দুইটা তো দেওয়া যাবে না, সিরিয়াস গার্লফ্রেন্ড এন্ড বয়ফ্রেন্ড ডিপেন্ডেন্টস। এখন উনি কিন্তু বলছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে ইকুয়ালি। তাহলে এটা কি ধরনের ট্রাস্ট হবে? এই বেনিফিশিয়ারিদের মধ্যে ইকুয়ালি দিতে হবে। তাহলে এটা কি পাওয়ার হবে না ট্রাস্ট হবে? আচ্ছা, তাহলে এটা ট্রাস্ট হবে, কারণ ও বলছে শ্যাল, এই যে শ্যাল কথাটা লেখা আছে তার মানে ট্রাস্ট, আর যেহেতু লেখা আছে ইকুয়ালি, সুতরাং এটা হচ্ছে একটা ফিক্সড ট্রাস্ট। তাহলে ইট ইজ এ ফিক্সড ট্রাস্ট। তাহলে যদি ফিক্সড ট্রাস্ট হয়, তাহলে কি আমাদের রবার্ট অ্যান্ড সুজান কি তোমার যতজন চিলড্রেন গ্র্যান্ড সিভিল শুরু করে দিবে, তাকে অন্য কিছু করতে হবে?
কখন ডিস্ট্রিবিউশনটা শুরু করতে পারবে? এক্সিলেন্ট, হ্যাঁ, কমপ্লিট লিস্ট করতে হবে। তাহলে চিলড্রেনের কমপ্লিট লিস্ট, গ্র্যান্ড চিলড্রেনের কমপ্লিট লিস্ট, তাদের স্পাউসদের কমপ্লিট লিস্ট, সিভিল পার্টনারদের কমপ্লিট লিস্ট, ডিপেন্ডেন্টদের কমপ্লিট লিস্ট। খুবই ভালো অ্যান্সার দিছে। সবাই কি বুঝতে পারছো তো ইস্যুটা, যে কমপ্লিট লিস্ট তৈরি করতে হবে? ঠিক না? আচ্ছা, এখন এটা কি মানে কমপ্লিট লিস্ট করলে তো সে ডিস্ট্রিবিউশন শুরু করতে পারবে? আমরা দেখছি আইআরসি ভার্সেস ব্রডওয়ে কটেজেস কেসটা, যে কমপ্লিট লিস্ট করলে সে ফুললি ইয়ে করতে পারবে। বুঝতে তো কোনো সমস্যা নাই। এখন যদি ফুল লিস্ট করতে না পারে তাহলে অপশন কি, কে বলতে পারবা? হোয়াট ইজ দ্য অপশন যদি ফুল লিস্ট না করা যায়? স্যার তাহলে আমরা বেশ কয়েকটা অপশন জানি। প্রথমটা হলো একটা পাবলিসিটি করতে হবে, মানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে আহ, এটার ব্যাপারে, আমাদের লন্ডন গেটেস কেসের মধ্যে যেটা বলা আছে। হ্যাঁ, দ্বিতীয়টা হলো যারা আনসার্টেন থাকবে তাদের জন্য একটা অ্যাকাউন্ট, এরোজ অ্যাকাউন্ট করে ওটা রাখতে পারে। অল্টারনেটিভ হলো কোর্ট থেকে একটা অর্ডার নিতে হবে যে সমস্ত আনসার্টেন বা আহ, যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদের ব্যাপারে। এটা কোর্ট একটা ডিরেকশন দিবে যেটাকে বলে বেনজেমা অর্ডার। ওই বেনজেমা অর্ডারের মাধ্যমে এটা মানে ডিস্ট্রিবিউট করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, এই অপশনস গুলা ওপেন আছে। তাহলে কোর্ট থেকে একটা বেঞ্জামিন অর্ডার নিয়ে নিতে পারে যে এক্সিস্টিং বেনিফিশিয়ারিদেরকে প্রপার্টি দিয়ে দিল, আর তারপরে কোর্ট থেকে অর্ডার থাকবে হচ্ছে যে নতুন যদি কোনো বেনিফিশিয়ারি আসে, তাহলে যে বেনিফিটটা রিসিভ করে ফেলবে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে নতুন বেঁকে দেওয়া হবে। আচ্ছা, তাহলে লন্ডন গ্যাজেটে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ডিস্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ, এটা এখানের মধ্যে বলে দিব লাস্টলি। তাহলে লাস্ট কোয়েশ্চেনের জন্য অ্যান্সার, যে রবার্টা অ্যান্ড সুজান আর অ্যাডভাইস যে যেহেতু 30 ইয়ার্স এর মধ্যে ডিস্ট্রিবিউশন করতে বলছে, সুতরাং আমরা জাস্ট একটা বলে দিব যে একটা ট্রাস্ট 125 বছরের বেশি রান করতে পারে না। আমাদের কোয়েশ্চেনে যেহেতু 30 ইয়ার্স, এটা কোনো প্রবলেম না, এটা আমাদের এডিশনাল পয়েন্ট, লিখলে একটু ভালো নাম্বার পাওয়া যাবে। তারপর আমরা বলে দিব যে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে একটা ফিক্সড ট্রাস্টের কোয়েশ্চেন, এই জন্য আমাদের কেসের নাম হচ্ছে আইআরসি ভার্সেস ব্রডওয়ে কটেজেস। আমাদের একটা ফিক্সড লিস্ট লাগবে, ক্লাসটাও কনসেপচুয়ালি সার্টেন হতে হবে, এবং বেনিফিশিয়ারিদের একটা কমপ্লিট লিস্ট আমাদের দরকার হবে এখানে। এবং এখানে তারা লন্ডন গ্যাজেটে একটা বিজ্ঞপ্তি দিতে পারে, যেটা একটু আগে হারুন বলল খুব সুন্দরভাবে, নিউজ পেপারে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা ডিস্ট্রিবিউশন করতে পারে, অথবা কোর্ট থেকে তারা বেঞ্জামিন অর্ডার নিতে পারে। খুবই সুন্দরভাবে হারুন যেটা বললো, এইভাবে আমরা অর্ডার নিয়ে তারা ডিস্ট্রিবিউশন করতে পারে। ঠিক আছে, এটা ফেল করবে না এটা। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার লেখার জন্য টেকনিক। ইজি আছে না জিনিসটা? কোনো ডিফিকাল্টি আছে কিনা দেখো, ব্যাপারটা বুঝতে কারো কোনো কোনো কমপ্লেক্সিটি আছে কিনা। এবং এরকম ভাবে অ্যান্সার করতে পারলে ফার্স্ট ক্লাস পাচ্ছে। তার মানে এর থেকে যদি তোমার একটু ধরো যে কিছু জিনিস মিসিংও থাকে, তাও তো তোমার হাই টু ওয়ান থাকা উচিত। মানে হাই টু ওয়ান বলতে আমরা বোঝাচ্ছি 65 to 69 এরকমও তো নাম্বার থাকা উচিত। আর এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারলেই ইউনিভার্সিটি অফ লন্ডন তোমার দিয়ে দিচ্ছে হচ্ছে 72। ঠিক আছে, তো এটার একটা হার্ড কপি, ক্লিন কপি দেওয়া আছে কোচিং এ, আর আমি এটার সফট কপিটাও এখন তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারি কিনা দেখি। দেখো তো গ্রুপে গেছে কিনা। গ্রুপে মনে হয় যায়নি। আচ্ছা, দাঁড়াও একটু দাঁড়াও।
Bit confusing, forgot the recordings of the class. আচ্ছা, এখন এখানে আমাদের কয়েকটা প্রশ্ন আসছে, একটু প্রশ্নগুলো একটু দেখে নিই। হ্যাঁ, পিকিউ অ্যান্সারটাও অ্যাভেলেবল আরিফ ভাই। ঠিক, ইনতাজ ইজ এ ফিক্সড ট্রাস্ট, ওয়ান গ্রুপ অফ বেনিফিশিয়ারি বিকামস আনসার্টেন। হ্যাঁ হ্যাঁ, এটা পসিবল। এটা হচ্ছে যে যে বেনিফিশিয়ারিটা আনসার্টেন হবে, হ্যাঁ, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে করতে হবে। তার মানে ওয়ান গ্রুপ অফ বেনিফিশিয়ারি উইল নট এফেক্ট অ্যানাদার গ্রুপ অফ বেনিফিশিয়ারি, তাহলে তো তাদের জন্য ইনজাস্টিস হয়ে যাবে ইনতাজ। আমরা শুধু ওই যে তারা চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেনের যারা স্পাউস, ডিপেন্ডেন্টস, হ্যাঁ, সিভিল পার্টনার্স, তাদের পেতে তো অসুবিধা নাই, শুধু তাদের সিরিয়াস গার্লফ্রেন্ড, সিরিয়াস বয়ফ্রেন্ডরা পাবে না। আচ্ছা, নাহামের কোশ্চেন হলো, হ্যাঁ নাহাম, তুমি শুভ্রর সাথে যোগাযোগ করলেই তোমাকে ইয়েটা দিয়ে দিবে, রেকর্ডিংস গুলা দিয়ে দিবে। একটু তো ডিফিকাল্ট, ট্রাস্ট এমনিতে একটু ডিফিকাল্ট, তো এই জন্য তোমার ইয়েগুলা পড়লে তোমার জন্য সুবিধা হবে, মানে আগের রেকর্ডিং গুলো শুনতে হবে আর কি। একটা সেকেন্ড, আমি একটু ইয়েটা দিতে পারি কিনা গ্রুপে একটু দেখি, ফাইলটা বারবার ফেল করতেছে। Can we collect certainties from coaching? হ্যাঁ হ্যাঁ, আরিফ ভাই, দুইটাই পাবেন, দুইটাই পাবেন, দুইটাই দেওয়া আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আমরা নিউ চ্যাপ্টার শুরু করার আগে? আজকে আমরা নিউ চ্যাপ্টারের শুধু বিগিনিংটা দেখব, যেহেতু আমাদের পরীক্ষাটা খুব কাছাকাছি দিয়ে দিছে, আমাদের তো এবার খুব মানে গ্যাপটা খুবই কম পরীক্ষার জন্য, তো এই জন্য আমাদের অনেকগুলো এক্সট্রা ক্লাসেস লাগবে, এবং আমাদের যদি 4টা সাবজেক্ট এক্সাম দেওয়ার যদি আমাদের ইয়ে থাকে, তখন আমাদের 4টা বা 5টা যাদের সাবজেক্ট বাকি আছে, অনেকটুকু হার্ডওয়ার্ক করতে হবে, কোনো অপশন নাই। কারণ পরীক্ষাগুলোর মধ্যে মানে ফার্স্ট ইয়ারে অনেক বেশি বেশি দিন গ্যাপ দেওয়া আছে, কিন্তু ওই সেকেন্ড ইয়ারও মোটামুটি খারাপ না। থার্ড ইয়ারের গ্যাপটা কিরকম দেখছো নাকি সবাই? থার্ড ইয়ারের পরীক্ষার গ্যাপ স্যার থার্ড তো স্যার ভালো গ্যাপ আছে স্যার। ভালো গ্যাপ দিচ্ছে না? আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ। কিন্তু এরা যে মানে বুঝলাম না, আমাদের চারিদিক থেকে বাংলাদেশে খালি স্যাংশন আর স্যাংশন। পরীক্ষাটাও এপ্রিল থেকে শুরু, এটাও তো একটা স্যাংশন দিচ্ছে এখানে। স্যাংশনের যন্ত্রণায় আর থাকা যাচ্ছে না। লাস্ট এক্সামের আগে 20 দিনের মতো গ্যাপ আছে। 2 দিন? কয়দিন? 20 দিন, 20 ডেজ। ও, তাহলে তো অনেক ভালো গ্যাপ। জি স্যার, ইসলামিক লয়ের আগে স্যার 12 দিন গ্যাপ। ওহ যাক, তাড়াতাড়ি ভালো। ইসলামিক লো তো এই 12 দিনেও ইনশাল্লাহ 12টা অ্যান্সার রেডি করে ফেলা যায়, যদি আগে থেকে একটু প্রিপেয়ার থাকা যায়, ওটা একদম ইজি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যে কোম্পানি ল আর জুরিসটা নিয়ে হচ্ছে ইয়েটা।
তাহলে এই গ্রুপে কি গেছে ইয়াটা মানে অ্যান্সার শিটটা? যেটা আমরা সলভ করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা নিউ চ্যাপ্টার আজকে স্টার্ট করি। জাস্ট